আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এসএসসি 2023 সালের পদার্থ বিজ্ঞানের চট্টগ্রাম বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ম্যাথ যখন আমরা করব তখন হয়তোবা কোনো ভুল যদি হয়ে থাকে, ক্যালকুলেশনে ভুল যদি হয়, তো সেটা তোমরা দেখবা। এজন্য ডেসক্রিপশন বক্স চেক করবা, যদি আমি কোনো ভুল করে থাকি সেগুলো আমি আপডেট করে দেব, তোমরা সেখান থেকে দেখে নাও আর বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো। এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল। তো এখান থেকে দেখো ক নম্বর প্রশ্ন করা হয়েছে যে পরিমাপের একক কাকে বলা হয়। তো এটার অ্যানসার কি, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় পরিমাপের একক, এটা আমরা জানি। খ নম্বর হচ্ছে পদার্থ বিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা কেন, ব্যাখ্যা করো। তো মাত্রা কেন প্রয়োজন, মাত্রা কেন গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা লিখবা। মাত্রা হচ্ছে দেখো মাত্রা দিয়ে বোঝা যায় যে এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা কিরকম কি আছে, এই সমস্ত বিষয় জানা যায়। ঘ নম্বর হচ্ছে স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এক্স শিক্ষার্থী একজন নাম এক্স দেওয়া রয়েছে, স্লাইড ক্যালিপার দেখতে পেলো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা মানে ভাগ সংখ্যা 10, প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলাকার ব্যাসের প্রধান স্কেল পার্ট এত পায়, ভার্নিয়ার সমাপতন এত পেলো, আবার সে স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস এত পেলো। ওকে, তো এখানে আমাদের স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপকৃত যে গোলক ওই গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমাদের যে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 15 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতনের মান দেওয়া আছে ভি, এটা ধরলাম 4 দেওয়া আছে 4 আর কি। ভিসি হচ্ছে 10 ভাগ 9 ভাগের সমান, তাহলে 1/10 0.1 মিলিমিটার। ব্যাস কত হবে, ব্যাসের সূত্র m + v * ভিসি। ওকে, তুমি যেটাই দাও আর কি, এল যোগ বা অন্য কিছু দাও, তো এরকম। তো এখন ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে d/2। এখন এখানে 15.4, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে হয় 7.7 মিলিমিটার, এরকম হবে আর কি। তো এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেটা ক্ষেত্রফল গোলকের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 4 পাই আর স্কয়ার। দেখো এখান থেকে 4 ইনটু পাই এর মান বসাবা 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 7.7 স্কয়ার। ওকে, এখান থেকে দেখবা যে মানটা আমাদের কত আসে, 745.06 মিলিমিটার স্কয়ার। ওকে, এইটা ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। বলছে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে গোলকটির মানে পরিমাপ করা হয়েছে ওই পরিমাপের ব্যাসার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এত হবে। তো এখানে উত্তরে ঠিক আছে কিনা অবশ্যই দেখবা। দেখো আমি যতগুলো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা তোমরা দেখে হয়তোবা আমার ভুল হতে পারে, কিন্তু সূত্রগুলো সেরকম ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো দেখো এই সূত্রগুলো ব্যবহার করে এইভাবে করা যাচ্ছে, ঠিক আছে। এরপরে ঘ নম্বর বলতেছে যে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম, মানে ভার্নিয়ার স্কেলটা বেশি সূক্ষ্ম নাকি স্লাইড ক্যালিপার্স বেশি সূক্ষ্ম নাকি স্ক্রু গজ, কোনটা বেশি সূক্ষ্ম হবে। তো দেখো এইটা ঘ নাম্বারটা তোমরা দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার যে ত্রুটি আছে আর কি, আপেক্ষিক ত্রুটি বের করতে পারো, আপেক্ষিক ত্রুটি বের করার মাধ্যমে করতে পারো, এবং এখানে যে ভার্নিয়ার স্কেলের যে ত্রুটি এবং স্ক্রু গজের যে ত্রুটি, সেই ত্রুটির মান বের করে করতে পারো। এখন দুইটা যে কোনো ভাবে করতে পারো, ঠিক আছে। এটাকে আপেক্ষিক ত্রুটি মান বের করে করতে পারো, দুইটা আলাদা আলাদা। আবার এখানে যে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ত্রুটির মান এবং স্ক্রু গজের ক্ষেত্রে ত্রুটির মান বের করেও এই ম্যাথটি করতে পারো। তো আমি সবচেয়ে সহজ যেটা ভার্নিয়ার যে ত্রুটি এবং স্ক্রু গজের যে ত্রুটি, এই ত্রুটির মাধ্যমে আমি এটা করে দিচ্ছি, কিন্তু এটা আপেক্ষিক ত্রুটির মাধ্যমে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার যে স্কেল ছিল স্কেলের ক্ষেত্রে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কি করতে পারি, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যে আমরা ভিসির মান দেওয়া আছে এটা বের করব। কত দেওয়া আছে, 1/10 আর কি, আমরা বের করেছিলাম মিলিমিটার। তো এখান থেকে কত হয়, 0.1 মিলিমিটার হয়। ওকে, এবার এখানে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ত্রুটি, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ত্রুটি কত হয়, ত্রুটির মান। তো ভার্নিয়ার স্কেলের ত্রুটি হবে প্লাস মাইনাস ভিসি কে 2 দ্বারা ভাগ করবা, যেটা হয় আর কি, এটার মান হচ্ছে প্লাস মাইনাস 0.05। ওকে, তো ভার্নিয়ার যে ত্রুটি এত মিলিমিটার। তো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে বের করলাম। এবার হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে, ঠিক আছে, স্ক্রু
গজের ক্ষেত্রে, স্তু গজের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ন্যূনাঙ্কর মান বের করতে হবে। ঠিক আছে, ন্যূনাঙ্ক কত? দেখো এখানে ন্যূনাঙ্ক কত হবে, যেহেতু ওখানে 44 দেওয়া আছে, তাহলে 1/44 হবে। 1/44 এটা করে দেখবা কত হয়, 0.0227। হ্যাঁ, এরকম একটা মান আসবে, এত মিলিমিটার। ওকে, অতএব এই ক্ষেত্রে মানে স্ক্রু গজের ক্ষেত্রে ত্রুটি কত হবে, ত্রুটি। ওকে, আচ্ছা এটা আমরা একটা মান নাম্বার দিয়ে D1 দিলাম মনে করো ত্রুটি। ওকে, এই ক্ষেত্রে ত্রুটি কত, D2 দিয়ে দিলাম, ইচ্ছা মতো দিলাম আর কি, কোনো সমস্যা নেই। এখানে প্লাস মাইনাস এটার 0.0227 এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এত মিলিমিটার। তো এখান থেকে মানটা কত আসে দেখো, 2 দিয়ে ভাগ করলাম, এটা আসবে প্লাস মাইনাস 0.01136 মিলিমিটার। তো এখানে খেয়াল করো যে আমরা দুইটা ত্রুটি বের করেছি। ঠিক আছে, একটা আছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমাদের ত্রুটির মান এত, এবং স্ক্রু গজের ক্ষেত্রে ত্রুটির মান হয়েছে এত। এখন দুইটা ত্রুটির মধ্যে সবচেয়ে ছোট ত্রুটি কোনটা বলতো? ছোট হচ্ছে এই যে স্ক্রু গজের ক্ষেত্রে। তাহলে যেখানে মনে করো ত্রুটি কম হয়, যে ক্ষেত্রে ত্রুটির মান কম হয় সেটার বেশি উত্তম, তাই না? তার মানে এখানে ত্রুটি কম, স্ক্রু গজের ক্ষেত্রে ত্রুটি কম, এজন্য স্ক্রু গজ ব্যবহার করা বেশি উত্তম। তোমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারো, আপেক্ষিক ত্রুটি যার কম হবে সেটাই বেশি উত্তম হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটাও করতে পারো। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্নে করা হয়েছে কি, তড়িৎ প্রবাহ কাকে বলা হয়? তো দেখো তড়িৎ প্রবাহ কাকে বলা হয়, কোন পরিবাহীর যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় বা আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। 6 নম্বর, লাল আলোতে সবুজ গাছের সবুজ পাতা কেমন দেখাবে? দেখো লাল আলো, হ্যাঁ এটা মনে করো একটা পাতা, পাতার রং হচ্ছে সবুজ, আর এখানে লাল আলো পড়তেছে। তো সবুজ রং লাল আলোকে খেয়ে ফেলে। আমরা জানি কোন রং তার নিজের রং বাদে অন্য সব রংকে শোষণ করে নেয়। এখন এখানে সবুজ পাতার উপরে লাল রং পড়তেছে, তো সবুজ পাতা লাল রংকে কি করবে বলতো, লাল রংকে খেয়ে ফেলবে বা শোষণ করে নেবে। তার মানে সেখানে শোষণ করে নিলে সেখানে কোনো রং থাকবে না। যদি রং না থাকে তার মানে সেটা কেমন দেখাবে, কালো দেখাবে। গ নম্বর হচ্ছে এবি, এটা হচ্ছে এবি, লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তার মানে এখানে দেখো এখানে ভির মান দেওয়া আছে, প্রতিবিম্বের দর্পণের পিছনে গঠিত, তার মানে অবাস্তব প্রতিবিম্ব। তো এর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে তাই বলতেছে। তার মানে এখানে কতটুকু সামনে রাখা হয়েছে দেখো এবি। তো এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে ইউ এর মান বের করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা ইউ এর মান বের করব। তবে এখানে একটা কথা আছে যে এখানে ভির মান, দেখো এখানে বলছে যে প্রতিবিম্বে দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয়। 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয় মানে হচ্ছে সেখানে অবাস্তব প্রতিবিম্ব মানে তৈরি হয় আর কি। তো এর জন্য আমাদের দেখো এখানে এর জন্য আমি ভির মান দিয়ে দিলাম কত, -8 সেন্টিমিটার, কেননা বিম্বের এটা পিছনে গঠিত হয় অবাস্তব প্রতিবিম্ব ক্ষেত্রে। আর এখানে দেখো ফোকাস দূরত্ব, এখানে পিএফ, পি থেকে এফ এর পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, এটা কত বলতো 4 সেন্টিমিটার। তার মানে এখানে এর ফোকাস দূরত্ব 4 সেন্টিমিটার, এফ এর মান কত বলতো 4 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা ইউ এর মান বের করব। আমরা যে সূত্রটা জানি, এখান থেকে যে আমরা সূত্র জানি 1/u প্লাস 1/v সমান হচ্ছে 1/f। এখান থেকে আমাদের ইউ এর মান বের করে নিতে হবে। তাহলে 1/u সমান 1/f মাইনাস 1/v। তো দেখো এখানে 1/f, f এর মান কত 4, এখন v এর মান তো নেগেটিভ মাইনাস, তো এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস দিয়ে দিলাম, এখানে কত হবে 8। ওকে, এত হলো। এখন এখান থেকে ইউ এর মান কত আসে দেখো, ইউ সমান কত হবে, ইউ সমান হবে যে মানটা সেটা আমরা লিখব। এখান থেকে দেখো এটার মান হচ্ছে 0.375। তো ইউ এর মান কত হবে, তাহলে ইউ হবে ইনভার্স করে দিতে হবে, ইউ হবে ইনভার্স করে দিতে হবে। ঠিক আছে, ইউ সমান কত হয়, এখান থেকে হিসাব করো 2.667 সেন্টিমিটার। ওকে, তো এটা হচ্ছে ইউ এর মান। এখন আমরা বিবর্ধনের মান বের করব। বিবর্ধন এম সমান কত, ভি বাই ইউ। এখন দেখো ভির মান কত ছিল, ভির মান 8 আর ইউ এর মান 2.667। দেখো বিবর্ধনের ক্ষেত্রে এই সূত্র মূলত এরকম, মডুলাস আছে, তো এর জন্য নেগেটিভ চিহ্ন দিলেও কোনো কাজ মানে প্রয়োজন নেই দেওয়ার, কারণ নেগেটিভ আসবে না, বিবর্ধনের মান পজিটিভই হবে। ঠিক আছে, তো 8 থেকে ওইটা ভাগ করে দিতে হবে। এখানে আসে কত 3,
ওকে, তো এটা বিবর্ধনের মান বের করলাম। তো বিবর্ধনের আরো একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে m সমান l ড্যাশ। l ড্যাশ হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। এখান থেকে বিম্বের দৈর্ঘ্য বের করা হচ্ছে। l ড্যাশ সমান কত হবে? m ইনটু l। এখন দেখো উদ্দীপকে l এর মান দেওয়া রয়েছে। এই দেখো l এর মান কত? 5। তাহলে এখানে আমরা l এর মান দিয়ে দেবো 5, এটার মান হচ্ছে 3 এবং এটার মান কত? 5। ওকে, তাহলে 3 5 15 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমাদের বলছে যে লক্ষ্যবস্তু বিম্বটা যদি 8 সেন্টিমিটার দর্পণের পেছনে গঠিত হয়, তাহলে এখানে তোমার বিম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো বিম্বের দৈর্ঘ্য বের করলাম। ঠিক আছে, প্রথমে এভাবে আমরা ইউ এর মান বের করে নেব। ইউ এর মান বের করতে থেকে আমরা দেখো বিবর্ধনের কিন্তু দুইটা সূত্র। ঠিক আছে, একটা হচ্ছে এই যেটা, এই সূত্র থেকে আমরা এই বিবর্ধনের মান বের করলাম, মানে ইউ এর মান বের করে নিলাম। আবার ওই সেম সূত্র বসিয়ে এখান থেকে এল ড্যাশের মান বের করে নিলাম 15 সেন্টিমিটার। পরের প্রশ্ন তাহলে এটা যে এবি দর্পণটিকে মানে বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়। দেখো সমান আকারের প্রতিবিম্ব কখন পাওয়া যাবে? যখন এম এর মান 1 হবে। তো এম এর মান 1 হওয়ার জন্য ভি এবং ইউ এর মান কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, তাই না? তার মানে এখানে যদি 2f এ বিম্বটা রাখো তাহলে 2f এ গঠিত হয়, তখনই কাটাকাটি যায়, তাই না? মানে যদি 2f এ রাখো এবং বিম্ব যদি 2f এ গঠিত হয়, তাহলে এখানে এটার দুটাই সমান হবে। ঠিক আছে, তার মানে এর জন্য এখানে যে প্রশ্ন করা হয়েছে যে কোথায় রাখতে হবে, তাহলে এটাকে রাখতে হবে সে ইউ এর মান হবে 2f এ, মানে সি বিন্দুতে রাখতে হবে। এই সি পয়েন্টে যদি রাখো তাহলে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের আকার সমান হবে। তো এর জন্য আমাদেরকে বিম্বটা কোথায় রাখতে হবে বলতো? লক্ষ্যবস্তুটা রাখতে হবে কোথায়? 2f এ। তার মানে আমরা এখানে লিখবো, সংক্ষেপে আমি বলতেছি যে লক্ষ্যবস্তুকে সিতে রাখতে হবে, মানে সিতে রাখতে হবে। ওকে, মানে 2f এ রাখতে হবে। তো 2f এ যদি আমরা রাখি তাহলে কিরকম বিন্দু পাওয়া যাবে সেটা আমরা একটা চিত্র আঁকে দেখাই। এরকম একটা চিত্র থাকবে, দর্পণের পিছনে একটু পাড়া লাগিয়ে দিতে হবে। এরকম কথাবার্তা তো এমনি লিখতে হবে, আমি মেন জিনিসটাই দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা মনে করো এটা হচ্ছে এফ বিন্দু এফ, আর এটা হচ্ছে 2f। এখন বিম্বটাকে রাখা হচ্ছে এই লক্ষ্যবস্তুটিকে রাখা হচ্ছে এই যে 2f এই। ঠিক আছে, 2f এ রাখলে ওর বিম্বটি কিন্তু 2f এ গঠিত হবে এবং আকার কিন্তু সেম হবে, মানে ওটার আকার যা হবে এটার আকার সেম হবে। আগে থেকে অঙ্কন করে নিলাম। একটা মানে রশ্মি এখানে এরকম ভাবে সমান্তরাল পতিত হবে এবং প্রতিফলনের পরে এরা এই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তো প্রধান ফোকাস দিয়ে যদি যায় তাহলে দেখো এরকম হবে। এই পাশ দিয়ে আমরা এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এইভাবে এখান থেকে আলো পড়বে, সেই আলোটা চলে যাবে এই পাশ দিয়ে, এবং আরেকটা আলো এখানে আলোক কেন্দ্র মানে প্রধান ফোকাস বরাবর পড়বে, যে এই প্রধান ফোকাস দিয়ে পড়বে এরকম। ঠিক আছে, এবং প্রধান ফোকাস দিয়ে পড়ার পরে সেটা কোন দিকে চলে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যাবে এইভাবে। ওকে, তার মানে এরা মিলিত হবে কোথায় বলতো? তো এইভাবে এখানে দেখো এইভাবে পড়লো, এইভাবে এরা লক্ষ্যবস্তু এইভাবে চলে যাবে আর কি, সমান্তরাল ভাবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হবে কত? এ ড্যাশ। মানে এটা লক্ষ্যবস্তু এবং বিম্বের দৈর্ঘ্য কিন্তু সেম হবে, এবং লক্ষ্যবস্তু যেখানে হবে বিম্ব সেইখানে হবে, কিন্তু সবে এবং উল্টো হবে। মানে উপরে হলে লক্ষ্যবস্তু উপরে থাকলে বিম্ব হবে নিচে। ঠিক আছে, তো এটা আমাদের অঙ্কন করতে বলা হয়েছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেল। যে ঘ নম্বর বলছে যে এবি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারে প্রতিবিম্ব পাওয়া যাবে, এবং এটা চিত্রের মাধ্যমে দেখাইতে বলছিল, এটা কিন্তু দেখানো শেষ। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিদিন শুনতে পায়, সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় এত সেকেন্ডে প্রতিদিন শুনতে পেল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তরঙ্গ কাকে বলা হয়? তো তরঙ্গ কি বলতো? একটা পর্যবিত আন্দোলন, যে পর্যবিত আন্দোলন কোন জল মাধ্যমের এক স্থান থেকে স্থানের শক্তি মানে সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে বলা হয় তরঙ্গ বলা হয়। এরপর দেখো খ নম্বর বলছে আধানের মাত্রা বিশ্লেষণ দেখাও। দেখো এখানে আধানের মাত্রা বের করতে বলেছে। তো আধান কিউ সমান আমরা জানি আইটি, তাই না? তো কিউ সমান তোমরা প্রথমে সংজ্ঞা লিখতে পারতে যে আধান কাকে বলা হয়। তো যাই হোক, তো কিউ সমান হচ্ছে আইটি। তো আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আই এর একক তো আই। ঠিক আছে, আর টিটা হচ্ছে সময়ের একক হচ্ছে বড় টি। তাহলে দেখো এখানে
আধানের একক হচ্ছে আইটি, বড় আই ইনটু ছোট মানে বড় টি। ওকে, এরপরে পরের প্রশ্ন বলা হচ্ছে যে গ নাম্বার, বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করতে বলছে। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করায় 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। ওকে, তো প্রতিধ্বনি শুনতে পেল সেই স্থান থেকে এত মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পেল। এটা দেওয়া আছে, এটা হচ্ছে গ নাম্বার। ওকে, তো গ নাম্বার শুরু মনে করো এখান থেকে এটা এই পয়েন্ট হচ্ছে এ, ঠিক আছে, এখানে এ আর এটা হচ্ছে বি পয়েন্ট। তো এখান থেকে প্রতিধ্বনি বাধা পেয়ে এদিকে চলে আসে, প্রতিধ্বনি শোনা যায়। এই পয়েন্টে মনে করলাম যে এখান থেকে এতটুকু দূরত্ব, কত ধরবো, এক্স মিটার ধরে নিলাম। এটা একটা পয়েন্ট আছে এখানে সি পয়েন্ট, ঠিক আছে, সি। আচ্ছা দিলাম কেন, পুরোটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স মিটার মনে করো। তো এ থেকে যা এই শব্দ তৈরি করলো, বিতে বাধা পেয়ে আবার এতে চলে আসলো, এখানে সময় লাগলো কত সেকেন্ড, 0.5 সেকেন্ড। এখন এখান থেকে এত মিটার দূরে আসলো, সামনে কত মিটার, 10.32 মিটার আসে, এখানে এসে শব্দ তৈরি করা হলো। তাহলে দেখো এখান থেকে বি থেকে সি এর দূরত্ব কত হবে, বি থেকে সি এর দূরত্ব হবে এক্স মিটার মাইনাস 10.32। তো আমাদের এখান থেকে এক্স এর মান বের করতে হবে। ওকে, তো প্রথম ক্ষেত্রে আমরা যে সূত্র জানি, ঠিক আছে, এক্স সমান কত হবে, এক্স সমান আমরা জানি 2 ভিটি বাই 2 আর কি, ভিটি মানে টি1 বাই কত 2, ভিটি বাই 2। তো এখান থেকে আমরা হ্যাঁ ভির মান এক্স এর মানে, তো দেখো এখান থেকে আমরা টির মান বসিয়ে দিলাম, ভি আর টির মান হচ্ছে 0.0 এখানে 0.05 ভাগ আছে 2, তাহলে কত আছে এখান থেকে দেখো 4 বাই ভি বাই 4 হচ্ছে, ভি বাই 4, এটা আমাদের রেখে দিই, এখানে আমাদের লাগবে x সমান কত হয়েছে, ভি বাই 4, এটা একটু পরে আমাদের লাগবে। ওকে, আচ্ছা, তো এখন দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, দ্বিতীয় ক্ষেত্রে একই রকম দেখো এখান থেকে x মাইনাস 10.32, একইভাবে একই সূত্র বসাতে হবে, x মাইনাস 10.32 সমান কত হবে, ভি টি2 বাই এখানে 2 দিয়ে দিলাম। ওকে, এখান থেকে দেখো আমরা এই 2 নিচে যে 2টা সেটার সাথে গুণ করে দিই, এখানে কি হয় 2x মাইনাস 10.32 গুণ 2, আর এই পাশে কত হয় ভিটি। দেখো ভিটি টির মান কত, এখানে টির মান হচ্ছে 0.44। ওকে, তো এখান থেকে আমরা x এর মান বের করব, x এর মান বসিয়ে দেব আর কি। তো x 2 ইনটু ভির মান, দেখো ভির মান দেওয়া আছে, মানে x এর মান দেওয়া আছে v বাই 4, আমরা যেটা বের করেছি দেওয়া নেই, মানে এই যে এখান থেকে এই সমীকরণ থেকে আমরা এখানে বসিয়ে দিলাম মাইনাস 10.3। আচ্ছা এটাকে গুণ করে দিই, তো গুণ করে দিলে হবে এখানে 10.32 গুণ করে দিলাম 2 এর সাথে, তাহলে আমাদের হবে 20.64। আর এখান থেকে কত আসে দেখো, ভি 0.44 ইনটু ভি। ওকে, তো এখান থেকে দেখো এখানে আসে 2 কাটা যায়, এখানে থেকে 2। দেখো এখান থেকে আমাদের এটা লেখা যায় 0.5 ভি মাইনাস 0.44 ভি সমান এত দশমিক এত 20.64। তো দেখো এখানে 0.5 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 0.44, তাহলে এখানে কত আসে 0.06 ভি সমান কত 20.64। ওকে, তো এখান থেকে ভির মান কত হবে, ভির মান হবে 20.64, এটাকে ভাগ করব 0.06 দ্বারা, তাহলে এখানে দেখো 344 ms ইনভার্স 1 আসবে। এটা একটু ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন ছিল, ঠিক আছে, এখানে আমরা ভির মান বের করলাম। ওকে, কিভাবে বের করলাম দেখো, এখানে আমরা ধরে নিলাম যে এ থেকে বি এর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আর এখান থেকে এ থেকে সি হচ্ছে 10.32, তাহলে বি এবং সি এর পরিমাণ কত হয় x মাইনাস 10.32। সেখান থেকে প্রথম ক্ষেত্রে x এর মান বের করলাম, দ্বিতীয় ক্ষেত্রে একই সূত্র বসালাম, মানে ওই যে ওই মানে প্রতিধ্বনির যে সূত্র ভিটি বাই 2, এখান থেকে আমরা ভির মান বের করলাম। দেখো এখানে আমরা কি করেছি, x এর মান বসিয়ে দিয়ে ভির মান আমরা বের করলাম 344 ms ইনভার্স 1 আসলো। তো দেখো ঘ নম্বরের জন্য আমাদের গ থেকে এখান থেকে আমাদের গ থেকে যে মানটা আমরা পেলাম ভির মান কত 344, আর এখানে যে এই সম্পর্কটা দেখো x সমান কত, x সমান হচ্ছে v বাই 4,
v/4, এখান থেকে আমাদের এই মানটা আগে বের করে নিতে হবে, x এর মান বের করে নিতে হবে। তাহলে এটার যে ঘ নাম্বার আমরা লিখি গ হতে পাই v এর মান, v সমান কত 344 ms ইনভার্স 1। ওকে, আর এখন x সমান কত, x সমান v/4। এখন এটা কত 344, আর এটাকে ভাগ করতে হবে 4 দ্বারা, ভাগ করলে কত হয় দেখো 344 v/4 মানে এটা থাকে 86 মিটার। ওকে, এখন বলা হচ্ছে যে কত মিটার সামনে এগিয়ে যাবে, 70 মিটার। 70 মিটার যদি এগিয়ে যায়, ঠিক আছে, 70 মিটার এগিয়ে আসলে, এগিয়ে গেলে আর দূরত্ব থাকে কত, এখানে দূরত্ব থাকবে দেখো 86 থেকে 70 মিটার বিয়োগ করে দেবো আমরা। এখান থেকে বিয়োগ করে দিলে দেখো থাকে কত 16 মিটার। এখন আমরা দেখবো যে এই 16 মিটারে মানে এখান থেকে সময় কত হয়, ঠিক আছে। আমরা কি জানি বলতো, v সমান মানে d সমান vt/2। এখান থেকে আমরা t এর মান বের করব, t সমান কত হয় 2d/v। এখন দেখো 2 * d এর মান কত 16 আর v এর মান কত 344। ওকে, তো এখানে দেখো 344 2 মানে 32 উপরে 32 এবং এটাকে 344 দ্বারা ভাগ করলে দেখো এই মানটা কত আসে। তো দেখো এটার উত্তর কত হবে 0.093 এত সেকেন্ড। ওকে, তো 0.093 সেকেন্ড। তো এখন দেখো এইটার উত্তর, এটা দেখো 0.0 সেকেন্ড, এটা কিন্তু সর্বনিম্ন সময় লাগে যদি প্রতিধ্বনি শুনতে সর্বনিম্ন সময় লাগে 0.1 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড। আমি একটু বলে দিই, কেউ এখানে চিন্তা করার বিষয় নয়, 0.1 সেকেন্ড, তাই না। তো এইটাকে অনেকে লিখবে এরকম, দেখো যেহেতু এটা এরকম সংখ্যা এরকম, ঠিক আছে, এটাকে 0. কাছাকাছি 0.1 সেকেন্ড লেখা যায়। এখন কেউ যদি এটাকে এরকম 0.1 সেকেন্ড লিখে যদি বলে যে যেহেতু সর্বনিম্ন সময় 0.1 সেকেন্ড এবং সেটা এখানে আছে, প্রতিধ্বনি শোনা যাবে, সেও 4 পাবে। আবার যদি কেউ এতটুকু রেখে দেয়, এতটুকু রেখে যদি বলে যে প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন সময় 0.1 সেকেন্ড হয়, কিন্তু এখানে 0.093 সেকেন্ড আছে, এজন্য প্রতিধ্বনি শোনা যাবে না, ঠিক আছে। যদি এটাও বলে তাও হবে, এখানে সেও 4 পাবে। ওকে, তো আশা করি এখানে বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কটা করতে হবে। এরপর 4 নাম্বার প্রশ্ন, 500 গ্রাম ভরের একটা বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রথম প্রশ্ন আছে গতিশক্তি কাকে বলে। কোন বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। বলছে ক্ষমতা একটা লব্ধ রাশি, ক্ষমতা সমান কত বলতো w/t। এখন w কি, w সমান হচ্ছে আবার mg mas, এরকম mas লিখতে পারো, আবার t/s, t দেখো m আর s, এখানে a কে লেখা যায় s/t², আর এখানে একটা t আছে, তার মানে কিউব হয়ে যায়, তার মানে এটার লব্ধ দেখো m l² t ইনভার্স 2, এটা হচ্ছে তার মাত্রা। এখন লব্ধ রাশি মানে কি, যে রাশি অন্য রাশির উপর নির্ভরশীল, তাই না। তার মানে মাত্রা থেকে আমরা দেখতে পাচ্ছি, অথবা এই সূত্র থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাত্রার উপর এটা নির্ভরশীল। হ্যাঁ, এজন্য এটা স্বাধীন নয়, অন্য রাশির উপর নির্ভরশীল, এজন্য এটাকে বলা হয় লব্ধ রাশি। 2 নম্বর, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বস্তুটার দেখো বেগ দেওয়া আছে কত 9.8 ms ইনভার্স 1 বেগ দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তবে এইখানে দেখো এটা হচ্ছে গ নাম্বার, এর মধ্যে আছে 9.8 ms ইনভার্স 1, আর সর্বোচ্চ উচ্চতায় v এর মান কত 0 এবং g এর মান হচ্ছে 9.8 আর কি। ওকে, তো আমরা যে সূত্রটা জানি v² সমান u² মাইনাস 2gh, এখানে কেন মাইনাস ব্যবহার করলাম, কারণ বস্তুটা উপরের দিকে উঠতেছে, তাই না, এজন্য। তো এখান থেকে দেখো 2gh সমান লেখা যায় কত u² মাইনাস v²। তো v এর মান তো 0, তো ওখানে ওটা নিয়ে আর টানাটানি না করলেও হবে। তো u² বাই কত 2g, u² u এর মান হচ্ছে 9.8, তাকে স্কয়ার করব, আর এটাকে ভাগ করবে কত দ্বারা 2 * 9.8 দ্বারা। ওকে, তো এখানে যে হিসাব করে দেখো মানটা যত আসে আর কি 9.8, একে স্কয়ার করো আর ভাগ করো 2 * 9.8 দ্বারা, এটাকে ভাগ করলে দেখো আসবে কত 4.9 মিটার। তার মানে সর্বোচ্চ এত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ 4.9 মিটার উচ্চতায় উঠবে। কিভাবে বের করলাম সবে আমরা দেখলাম। পরের প্রশ্ন ঘ নাম্বার,
ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। ওকে, তো দেখো এখানে বলছে ভূমি থেকে কত উচ্চতায়, তো বস্তুটা কত মিটার উচ্চতায় উঠেছে সেটা কিন্তু আমরা জানি। মোট উচ্চতা কত, এখানে 4.9 মিটার হচ্ছে, তাই না? এখন এটা ঘ নাম্বার সলিউশন করার জন্য গ হতে পাই এইচ এর মান মানে 4. সর্বোচ্চ যে উচ্চতা এটার মান এত পাইলাম, ঠিক আছে। এখন দেখো বস্তুটা এরকম আছে মনে করো এই পজিশনে, ঠিক আছে। এখন এটা হচ্ছে এই পজিশনে আছে মনে করো এ তে আছে, এটা হচ্ছে বি হচ্ছে ভূমি, আর টোটাল উচ্চতা কত এইচ। মনে করলাম সি বিন্দুতে, বস্তুটি সি বিন্দুতে মোট মানে যেটা প্রশ্ন করা হয়েছে দেখো যে বিভব শক্তি গতিশক্তির কি বলা হয়েছে, দেখো বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। তাহলে আমাদের এখানে সি বিন্দুতে মনে করো সেটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতা আছে, সেটা উচ্চতাটা ধরে নি x মিটার। তাহলে উপরের টুকু উপরের থেকে নিচে কত আছে h - x মিটার। ওকে, তার মানে এতটুকু আছে। এখন দেখো সি বিন্দুতে আমাদের ইপি এবং ইকে বের করতে হবে। ইপি হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি সূত্র হচ্ছে mgh মানে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। এখন ভূমি থেকে উচ্চতা কত ধরছি, এখানে x মিটার উচ্চতা ধরছি, ঠিক আছে। আর ইকে হচ্ছে কি বলতো, যেটা গতি শক্তি হাফ mv স্কয়ার। এখন এখানে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g। এখন দেখো এটা উপর থেকে নিচে আসতেছে না, এর জন্য আমরা প্লাস দিলাম। মনে করো এই বস্তুটা এখানে ছিল, সেখান থেকে নিচে এসে পড়তেছে আর কি। তো 2g h এর মান কত হবে, এখানে দেখো এতটুকু হবে, যতটুকু h - x আর কি। তো এখানে হবে h - x। তো যেহেতু এর মান পড়ার ক্ষেত্রে আদিবেগ 0 হবে, তার মানে এই মানটা হবে 2g h - x। ওকে, তো এটা এখানে মানটা বসিয়ে দাও, হাফ ইনটু m ইনটু v স্কয়ার মান কত 2g h - x। এই 2 কাটা যায়, এখানে থাকে কত mg h - x। ওকে, তো এখন শর্ত মতে এই যে দুইটা সমান ইপি, দেখো ইপি মানে বিভব শক্তি গতি শক্তির কত গুণ বলতো, 1/5 নাকি 1/7 আর কি। 1/7 বলেছে, তার মানে 1/7। ওকে, 1/7 এটা হচ্ছে 1/7। এই 7টাকে ইপি এর সাথে গুণ করে দিই, ঠিক আছে। 7 ইপি সমান হচ্ছে ইকে। ওকে, 7 ইপি সমান হচ্ছে ইকে। এখন এখান থেকে 7 ইপির মান কত, ইপির মান হচ্ছে দেখো mgx। আর এই পাশে এটার মান কত, ইকের মান কত mgh - x। এখন এখান থেকে দুই পাশ থেকে কাটা যায়, তাহলে কত হয় 7x থাকে সমান h - x। এখন x এর মানই বের করব, x টাকে এই পাশে নেওয়া যায় তাহলে 8x হয়ে গেল। এই পাশে 7x আছে, এই পাশে -x আছে, এটাকে যদি এই পাশে নেওয়া যায় তাহলে 8x হয়ে গেল। এটা হচ্ছে কত 7h আর কি। তো x এর মান কত হবে, এখানে গুণ আকার আছে, এখানে 8 দ্বারা ভাগ হয়ে যাবে, 4.9 ভাগ আছে কত 8। ওকে, তো দেখো এখানে মানটা আসে কত 0.612 এত মিটার। তার মানে ভূমি থেকে এত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে, 1/7 হবে এত উচ্চতায়। এটা হবে অ্যানসার। ওকে, আবার দেখো এখানে কিভাবে করলাম, গ হতে পাই উচ্চতা লিখলাম, যে গ হতে পাই এটা মোট উচ্চতা আছে h এত। এখন বস্তুটা মনে করো উচ্চতা উঠে আবার নিচে নামতেছে, এ থেকে সি তে আসবে, তারপরে বি তে আসবে, বি থেকে ভূমিতে উচ্চ সি বিন্দুতে মনে করলাম আছে গতিশক্তি বিভব শক্তির মানে বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। তো সেইভাবে আমরা এই সি বিন্দুতে বিভব শক্তি বের করলাম এবং গতিশক্তি বের করলাম। গতিশক্তি বের করে শর্ত মতে যে শর্তটা আমাদের ছিল এখানে লিখলাম যে ইপি সমান 1/7 ইনটু ইকে। এখান থেকে আমরা x এর মান বের করলাম, x এর মান কত হবে, x এর মান হলো 0.612 মিটার, 612 মিটার। এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর হচ্ছে 10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে এত বেগে গতিশীল হচ্ছে, ঠিক আছে। মনে করো একটা বস্তু এদিকে যাচ্ছে, আর একটা বস্তু হচ্ছে এই তার বিপরীত এইদিকে আসতেছে, এক পরস্পরের দিকে আসতেছে, বেগ দেওয়া আছে। তো যাত্রার শুরুতে তাদের মধ্যকার দূরত্ব মানে শুরুতে ছিল যখন তারা যাত্রা শুরু করছে এখান থেকে এত দূরত্ব কত ছিল, 1 মিটার ছিল। বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক ঘর্ষণ হয়, সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি বলতো, এর মানে এই দুইটা বস্তুর আদি গতিশক্তি যা ছিল সংঘর্ষের পরের গতিশক্তি কিন্তু সেম, মানে একই আছে। এটাই এজন্য বলেছে যে এটার গতিশক্তি মানে স্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথম কথা হচ্ছে ফোকাস দূরত্ব কাকে বলা হয়, ফোকাস দূরত্ব হচ্ছে
দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা মনে করো মেরু, মধ্যবর্তী যে এতটুকু যে দূরত্ব এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তারপরে প্রশ্ন খ বলছে যে বস্তুর গতিশক্তি শূন্য হলেও ত্বরণ শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। মানে সরি গতিবেগ আর কি, গতিবেগ শূন্য হলেও শূন্য, মনে করো গতিবেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য না, এরকম একটা ঘটনা বলতে হবে। দেখো গ নাম্বার প্রশ্ন বলছে যাত্রা শুরুর পর কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে, মানে সংঘর্ষের সময় কত হবে, কত সময় পরে তারা সংঘর্ষে মিলিত হবে, এটা বের করতে হবে। তো এটার জন্য আমাদের দেখো উদ্দীপকে দুইটারই বেগ দেওয়া আছে, ঠিক আছে, দুইজনেই কিন্তু বেগ দেওয়া আছে, আর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, দেখছো দেখছো দুইটা দেওয়া আছে। তো দেখো এই জন্য আমি প্রথমে করলাম, প্রথম বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুর বেগ 30 মিটার পার সেকেন্ড এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এখন দুইজনের অতিক্রান্ত দূরত্ব s1 এবং s2 মিলেই হচ্ছে কিন্তু d হবে। এখন আমি দেখো এখানে একটা বস্তু একটা গাড়ি হচ্ছে এদিকে যাচ্ছে, আর একটা গাড়ি হচ্ছে তার বিপরীত দিকে আসতেছে। এখন নিয়ম অনুসারে যে কোনো একটাকে পজিটিভ এবং যে কোনো একটা নেগেটিভ ধরতে হবে, তাই না? কিন্তু কি আমরা আসলে ওই হিসেবে বিবেচনা করতেছি না, ওটা তো দিয়ে বোঝাচ্ছে যে দিকটা কোন দিকে হচ্ছে। এখানে আছে মনে করো এই বস্তুটা এদিকে যাবে আর এই বস্তুটা এতটুকু আসবে, কতটুকু আসবে, দূরত্ব অতিক্রম করবে, সেই ক্ষেত্রে তো আর ঋণাত্মক হবে না, এক্ষেত্রে এইভাবে দিতে হবে। তো এখানে দেখো এর সমান কত v1 t1, যেহেতু এখানে এটা কিন্তু কোনো ত্বরণ দিয়ে দিই নাই বা এরকম বলি নাই, তার মানে এটা সমবেগে যাচ্ছে, হ্যাঁ v2 t2। এখানে t2 দেব না, কেননা দুইজনে কিন্তু একই সময় ধরে যাত্রা করতেছিল, ঠিক আছে, তার মানে v1 t প্লাস v2 t সমান কত হবে d। এখন এখান থেকে আমরা t কমন নিতে পারি, t কমন নিলে v1 যোগ v2 সমান কত হবে d। এখন দেখো t এর মান কত হয় d বাই v1 যোগ v2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1000 মিটার। আচ্ছা ওখানে 1 কিলোমিটার বলা হচ্ছে, ঠিক আছে, ওই 1 কিলোমিটারকে আমি 1000 মিটার লিখলাম। 1 কিলোমিটার দেওয়া ছিল না, 1 কিলোমিটার, ওটাকে সাথে 1000 গুণ করে এটাকে মিটারে কনভার্ট করে নিলাম। v1 এর মান কত 20 এবং v2 এর মান হচ্ছে 30, ঠিক আছে। এখন এটা হিসাব করো যে 1000 কে ভাগ করতে হবে আমাদের, 1000 ভাগ হচ্ছে 50, তো 1000 ভাগ 50 মানে হচ্ছে 20 সেকেন্ড। ওকে, তার মানে 20 সেকেন্ড পরে তারা কিন্তু সংঘর্ষে মিলিত হবে, ঠিক আছে, সংঘর্ষে মিলিত হবে 20 সেকেন্ড পরে। এখানে পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে সংঘর্ষের পরে পর কোনটির ভর বেশি হবে গাণিতিকভাবে দেখাতে হবে। তো দেখো কোনটির ভর বেশি বলা হয়েছে এখানে, তো প্রশ্নে এখানে কিন্তু ভুল, এখানে প্রশ্ন হবে ভরবেগ বেশি হবে কোনটা, ঠিক আছে। কারণ কি ভর তো ধ্রুবক, ভর তো আর চেঞ্জ হয় না। তো কেউ যদি এটা লিখে, যদি মনে করো সে ভুল প্রশ্ন, তো এজন্য উত্তর সবাই পাবে। যদি কেউ এটাও লেখে যে সংঘর্ষের পর কোনটার ভর বেশি হবে লেখা, তুমি যদি লিখে দাও যে যেহেতু বস্তুর ভর কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক, এজন্য সংঘর্ষের পরে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, এটাও যদি তুমি লেখো তাহলে তুমি 4 পাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে মূলত যেটা চেয়েছে, মূলত এখানে প্রশ্ন, এখানে এটা হবে ভরবেগ, এখানে ভর বলা হচ্ছে, এখানে হবে ভরবেগ। তো আমি তোমাদের ওই ভরবেগ সংরক্ষণশীল হবে কিনা এটা দিয়ে আমি বোঝাচ্ছি, ঠিক, মানে কোনটার বেশি হবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং সংঘর্ষের আগে প্রথম বস্তুর বেগ দেওয়া আছে v1, এটা হচ্ছে u1 দিলাম ধরলাম, এটা হচ্ছে u2 ধরলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বস্তুর বেগ এবং দ্বিতীয় বস্তুর বেগ। সংঘর্ষের পরের বেগ কত হবে, এটা যেহেতু বলছে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং সেই সংঘর্ষের পরে এদের ভর কত হবে সেটা আমরা বের করব, মানে বেগ কত হবে v1 এবং v2 কত হবে সেটা আমরা বের করে নেব। তো দেখো পরের প্রশ্নে এখানে, আচ্ছা এটা যেটা চেয়েছে আর কি v1 এবং v2 বের করার জন্য আমরা তোমাদের বইয়ে চলে আসলাম। এখানে দেখো মানে সংঘর্ষের পরে যে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, তো সংঘর্ষের পরে তাদের যে v1 এবং v2 বের করার যে সূত্র, আমরা সেই সূত্র দুটো দেখলাম, ঠিক আছে, এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে। তো এখানে আমরা এই সূত্র বের করে v1 এর মান বের করব এবং v2 এর মান বের করব, ঠিক আছে। তো এটা এরপরে আমরা ভরবেগ চিন্তা করব। তো দেখো এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। এখান থেকে এখানে যে মানগুলো দেওয়া আছে, হ্যাঁ, আদি বেগ যেগুলো দেওয়া ছিল, u1, প্রথম বস্তুর বেগ কত ছিল বলতো, এখানে ছিল প্রথম বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তো 20 মিটার পার সেকেন্ড আমরা লিখলাম। আর u2 এর মান কত 30। তো এখানে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, এখান থেকে আমাদের অবশ্যই
মাইনাস দিতে হবে, ঠিক আছে, দিকটা ক্ষেত্রে মাইনাসটা দিয়ে দিতে হবে। ওকে, তো ই এর মান পাইলাম, মানে ইউ1 এর, এবার এম এর মান দেখো, এম এর মান কত। তো দেখো ভি1 বের করার যে সূত্র, সরাসরি আমি লিখলাম ভি1 সমান এটা। তো এখান থেকে মানগুলো বসিয়ে দেব, ঠিক আছে, মানগুলো বসিয়ে দেওয়ার পরে মানে এম1 এর মান বসিয়ে দেব, এম2 এর মান, সবকিছুর মান এখানে বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে যে মানটা পাবো, তো দেখো এখান থেকে যে মানটা পাবো -13.33 ms ইনভার্স 1। ওকে, তো ঋণাত্মক চিহ্ন আসা কোনো বিষয় না। ওকে, এরপর দেখো ভি2 একইভাবে আমরা ভি2 এর মান বের করব, একইভাবে আমরা ভি2 বের করব। ভি2 যেখানে যে যা আছে ভি2 ক্ষেত্রে আমরা সবকিছু মানটান বসিয়ে দেব। এখানে যে মানটা পাবো 36.67 এত ms ইনভার্স 1। এখন দেখো আমরা বস্তুটা আদি বেগ পেয়ে গেলাম, মানে শেষ বেগ দুটারই পেয়ে গেলাম, ঠিক আছে, দুইজনের শেষ বেগ পেয়ে গেলাম। এখন প্রথম বস্তুর ভরবেগ, প্রথম বস্তুর, ঠিক আছে, বস্তুর সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ, প্রথম বস্তুর ভরবেগ মনে করো p1, p1 সমান কত হবে, m1 ইনটু v1। তো m1 ইনটু v1 এর মান যেটা আসে, ঠিক আছে, সংঘর্ষের পর প্রথম বস্তুটির গতিশক্তি। এখন এই ঋণাত্মক চিহ্ন কিন্তু ব্যবহার করতে হবে না, ঠিক আছে, ভির মানের জন্য। এখানে দেখো এই যে ভির যে মানটি এসেছে, এখানে এই মানটা একটা মাইনাস চিহ্ন রয়েছে, ওই মানটা মানে মাইনাস চিহ্নটা তো দিক প্রকাশ করতেছে, আমাদের মানটা ঋণাত্মক দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আমরা গুণ করে দেব, গুণ করে দিলে এটার মান আসবে দেখো 133.33 কেজি ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। এখন একইভাবে দ্বিতীয় বস্তুর ভরবেগ, p2 সমান কত, m2 v2। এখান থেকে m2 v2 দ্বিতীয় বস্তু গুণ করে দিবা 183.33 কেজি ms ইনভার্স 1। ওকে, তো দেখো এখানে আমাদের বলেছিল, এখানে এই প্রশ্নটিতে মানে 5 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের আর কি ঘ নম্বর বলা হচ্ছিল যে আমাদের এখান থেকে সংঘর্ষের পরে তার কোনটার ভরবেগ বেশি হবে। ওখানে তো প্রশ্ন ভুল ছিল, ভর বেশির কথা বলা আছে, কিন্তু প্রশ্ন মূলত হবে ভরবেগ বেশি হবে। তো এইভাবে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ বের করলাম, দ্বিতীয় বস্তুর বেগ বের করলাম, v2 বের করে তারপরে আমরা ভর এবং বেগের গুণ করে ভরবেগ বের করে ফেললাম, ঠিক আছে। এটা ছিল 4 ঘ নম্বর প্রশ্ন। আশা করছি এখানে কারো সমস্যা থাকার কথা না। তো প্রথম বস্তুটায় ভরবেগ বেশি হবে। এরপরে আমরা 6 নম্বর চলে আসলাম, 5 নম্বর শেষ। এখানে দেখো চলতরিৎ থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন ক নম্বর, পীড়ন কাকে বলা হয়? পীড়ন কাকে বলে আমরা জানি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত মানে বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে বলা হয় পীড়ন। এবং 2 নম্বরে মানে খ নম্বরে বলা হচ্ছে যে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভর করে। কেন, ব্যাখ্যা করো। কারণ হচ্ছে কি, বায়ুতে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভর করে। বায়ুতে জলীয় বাষ্প যদি বেশি হয় তাহলে ঘনত্ব কমে যায়, ফলে শব্দের বেগ বেড়ে যায়। পক্ষান্তরে আর্দ্রতা যদি কম থাকে তাহলে বায়ুর ঘনত্ব বাড়ে, তো ঘনত্ব যদি বাড়ে ফলে শব্দের বেগ কমে যাবে। তো দেখো শীতকালে মানে বর্ষাকালে যখন হয়, বর্ষাকালে বাতাসের আর্দ্রতা বেশি থাকে, তো শীতকালে আর্দ্রতা কম থাকে, এজন্য শীতকালের চেয়ে বর্ষাকালে বাতাস শব্দের বেগ বেশি হয়ে থাকে। ওকে, তো এটা হচ্ছে খ নম্বর। গ নম্বর প্রশ্ন হচ্ছে পি এর তড়িৎ পরিবাহকত্ব বের করো। পি আছে চিত্র, এটা পরিবাহকত্ব বের করতে বলছে, ঠিক আছে। পরিবাহকত্ব হচ্ছে আমরা যেন মানে পরিবাহকত্ব বের করতে হলে আমাদের প্রথমে আপেক্ষিক রোধ বের করতে হয়। আপেক্ষিক রোধ সমান কত, আর এ বাই হচ্ছে এল। দেখো এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এইখানে ছোট করে দেখো 1.5 মিলিমিটার, এই যে পাশে মিলিমিটারের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এটা এখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তারপর সেখান থেকে মানে ক্ষেত্রফল এ বের করতে হবে, তারপরে এখানে বসিয়ে পরিবাহকত্ব সূত্র হচ্ছে 1/ρ, ঠিক আছে। তো এখান থেকে আমাদের পরিবাহকত্ব বের করতে হবে। তো দেখো এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। এখানে যে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 1.5, চিত্র দেখো এই কোণায় 1.5 মিলিমিটার দেওয়া আছে। এখান থেকে ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না, তার মানে d/2। এখান থেকে আমরা কত পাবো, 0.75। এটা মিলিমিটার, তো মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে ফেলতে হবে। তার মানে এটাকে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করলে কত হয় দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি 7.5 10⁻³ তো এটা একটা শূন্য সামনে নিয়ে আসলাম, এজন্য 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এত মিটার। ওকে, এইবার ক্ষেত্রফল বের করা যাচ্ছে। ক্ষেত্রফল সমান πr²। আমরা যদি ক্ষেত্রফল সমান πr², কারণ এটা একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে,
তো এখানে হিসাব করলে যে মানটা আসবে 1.767 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার। এখান থেকে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার এবং এখানে রোধ দেওয়া আছে আর এর মান 56.57, ঠিক আছে 57 হ্যাঁ ওহম। তো এখান থেকে আমাদের ইসের মান বের করতে হবে, পরিবাহকত্ব। তো আগে আছে আপেক্ষিক রোধ বের করে, আপেক্ষিক রোধের সূত্র হচ্ছে আর এ বাই হচ্ছে এল। তো আর এ বাই এল, এখান থেকে দেখো আর এর মান বসাও, এর মান বসাও, এল এর মান বসাও, বসানোর পরে এটার মান আসবে 9.9 10 টু দি পাওয়ার -7 ওহম মিটার। দেখবো যে ক্যালকুলেশনে ঠিক আছে কিনা। ওকে, এখন এটা থেকে আমাদের পরিবাহকত্বের সূত্র কি 1/ρ। এখান থেকে রোর মান আমরা বের করলাম, ঠিক আছে। তো যেটা পাবো 10 টু দি পাওয়ার প্রায় এত পাবো, এত এটার ওহম মিটার, এটার যে একক ওহম মিটার -1। ওকে, এটা হচ্ছে আমাদের 6 এর ঘ নম্বর প্রশ্ন। ডির মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এর মান, এল এর মান, আর এর মান, সেখান থেকে আমরা তো এটা হচ্ছে আপেক্ষিক রোধ বের করলাম। আপেক্ষিক রোধ হচ্ছে রো, আর পরিবাহকত্ব বের করতে বলেছে, পরিবাহকত্ব সিগমা সমান 1/ρ। সেখান থেকে আমরা 10 টু দি পাওয়ার -6 দে ওহম মিটার, মানে এটার একক যায়, এটার একক তার বিপরীত, সিমেন্সও একক আছে এটা, ঠিক আছে, এসআইও দিতে পারো। এরপরে ঘ নম্বর প্রশ্ন বলছে যে ঘ কিউ মানে এই যে দ্বিতীয়টা, কিউ এর 20 ওহম এবং 15 ওহম এর তড়িৎ ক্ষমতা একই হবে কিনা। 20 ওহম এবং 15 ওহম, মানে এইটার ক্ষমতা বের করতে হবে এবং এইটার ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা বের করে তারপর তুলনা করতে হবে যে একই হয় কিনা, ঠিক আছে। তো এর জন্য আমাদের প্রথমে তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করার জন্য কিভাবে তুল্যরোধ বের করতে পারি, দেখো এখানে এই যে এই 10 এবং এই 15 এরা শ্রেণীতে যুক্ত আছে, এই 10 এবং এই 20 এরাও শ্রেণীতে যুক্ত আছে। পরে যেটা হবে সেই দুটো আবার সমান্তরালে যুক্ত রয়েছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে আমরা তুল্যরোধ যদি বের করি, তাই না, তুল্যরোধ দেখো ওখানে 10 আর 15 ছিল, তার মানে এখানে একটা হচ্ছে 25, হ্যাঁ এই 25 যোগ করলে মানে হবে, আর 25 এবং 30 এই দুটো আবার কেসে সমান্তরালে যুক্ত রয়েছে, তাই না। তো সমান্তরালে যুক্ত থাকলে এটা কিভাবে লেখা যায়, 1/5 যোগ কত 1/30, এটাকে ইনভার্স করতে হবে। তো ইনভার্স করে দেখবা যে এটার মান কত আসে। ওকে, এটা ইনভার্স করে মানটা আনুমানিক এরকম আসতে পারে 150 মান আসবে এরকম 13 মানে 13.63 ওহম। ক্যালকুলেশনে দেখবা যে ক্যালকুলেশনে কোনো ভুল হয় কিনা। এখন আই সমান কি জানি আমরা, আই সমান ভি বাই আর জানি, ভি বাই আর। এখন দেখো এখানে ভির মান কত, ভির মান হচ্ছে 100, ভির মান হচ্ছে 100 এবং এখানে এখানে দেখো যে আর এর মান আমাদের এখানে কত আসলো বলতো, 13 দশমিক সামথিং, তার মানে এখানে 13.63 আর কি। তো এখানে 100 কে এটা দিয়ে ভাগ করে দেখতে হবে কত আসে, 100 ভাগ 13 এটা আসবে 7 পয়েন্ট, এটা মান আসবে দেখো 7.33 অ্যাম্পিয়ার। এখন দেখো আয়নের তড়িৎ প্রবাহ বের করতে, মানে আয়নের তড়িৎ প্রবাহ বের করব, মানে আয়নের ক্ষমতা বের করব। তো I1 এবং এই কর্নারে দেখো ছোট করে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের যেটা বের করতে হবে, এখানে এখানে দেখো এইটা, এখানে হচ্ছে 20 এবং 15, এটা হচ্ছে 15, এই দুইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এবার মানে ক্ষমতা বের করতে হবে, ঠিক আছে। তো ক্ষমতা বের করার জন্য এই পাশ দিয়ে কতটুকু তড়িৎ যায় এবং এই পাশ দিয়ে কতটুকু তড়িৎ যায় সেটা আমাদের বের করে দেখতে হবে। দেখো এর জন্য আমাদের প্রথমে V1 বের করলাম, এটা V1 মনে করলাম যে এই 15 এবং 30, দেখো এই 15 এবং 10 যোগ করলে কত হয় বলো তো, 15 এবং 10 যোগ করলে হয় 25। এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করি, ঠিক আছে। এখানে দেখো যেহেতু এরা সমান্তরালে যুক্ত রয়েছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট সেম, সমান্তরালে যুক্ত থাকার কারণে এদের মানে এদের যে বিভব পার্থক্য, এদের বিভব পার্থক্য এই 100 ভোল্টই হবে, ঠিক আছে, 100 ভোল্টই থাকবে। ওকে, তো এখন আমরা এটার মধ্যে দিয়ে কতটুকু ক্ষমতা হয় সেটা বের করব। এখন দেখো এর আগে আমাদের বের করে নিতে হবে যে এই যে 15 এবং এখানে আছে কত 10, এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে এই পাশ দিয়ে, এবং এই পাশ দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে। তো মনে করলাম যে আমাদের এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ আসবে, দেখো এখান থেকে তো দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই পাশে মনে করো I1 গেল এবং এই পাশে মনে করো I2, ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হবে। এখন I1 এর মান কত হবে, I1 সমান আমরা জানি V বাই R, তো V বাই এখানে R1 দিয়ে দিলাম,
তো ভির মান কত দেখো 100, আর r1 এর মান কত দেবো দেখো, r1 এর মান হচ্ছে দুইটার যোগফল, এই যেটা 15 এবং 10, 15 এবং 10 যোগ করলে কত হয় 25, ঠিক আছে। যোগ করলে এটা ভাগ করলে কত হবে 4 অ্যাম্পিয়ার, তার মানে এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তাহলে I2 দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে বাকিটা, তো এটা আমরা R2 দিতে পারি। তো এখন দেখো ভির মান হচ্ছে 100 এবং R1 এর R2 এর মান হচ্ছে দেখো, এটা মনে করো R2 এর দুটো মিলে R2, এখানে কত হবে 30। ওকে, এখন 100 কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 3.33 অ্যাম্পিয়ার। ওকে, এটা হয়ে গেল। এখন যে 20, এই যে আমাদের বলছে 15 ওহম, 15 ওহমের মধ্যে দিয়ে 15 ওহম যার, তার ক্ষমতা কত, এটা মনে করো P15 দিলাম, ঠিক আছে। P15 ক্ষমতা আর কি, যার 15 নম্বর যার ওয়াট, এটার সমান I2R, তার মানে R1, আর এখানে দেখো 15, ঠিক আছে। তো দেখো এখানে R1 কত, R1 এর মান হচ্ছে, এটা বের করেছি যে 4, তো 4 এটাকে স্কয়ার করে দিলাম গুণ, এখানে R1 এর মান কত, R1 এর মান এক্স্যাক্টলি 15, ঠিক আছে। 15 বসিয়ে দিলাম, এখানে দেখো 4 মানে 4 কে স্কয়ার করে 16 এবং এই 15 গুণ করলে কত হয় 240 হয়, 240 ওয়াট, একক হচ্ছে ওয়াট। একইভাবে এখানে 20 নাম্বার যার, তার কত হবে 20, মানে 20 T20 দ্বারা কি I2 স্কয়ার আর 20 দিয়ে দিলাম এখানে 20। এখন I2 কত, I2 এর মান দেখো, I2 এর মান বেশি 3.33, এটাকে স্কয়ার করব এবং এখানে 20 বসিয়ে দেব, তাহলে কত হয় দেখো 3.33, এটাকে স্কয়ার করি, হ্যাঁ স্কয়ার করে যে মান আসবে তার সাথে আমাদের 20 গুণ করে দিতে হবে, তাহলে এখানে আসবে 121.778, তো 122 লিখতে পারি। ওকে, 22 লেখাও যায়। দেখো এখানে দুইটা কিন্তু আমাদের হয়ে গেল, এটাকে দেখো 122 দশমিক হবে, 122.217, ঠিক আছে, এত হবে কেটে দিয়ে আবার দিই। এখানে ক্যালকুলেশনে ভুল হয়তো বা থাকতে পারে, তোমরা দেখে নিও, 122.217 ওহম ওয়াট আর কি। তো দেখো এই দুইটার ভিতরে এবার বলছে যে কার ক্ষমতা বেশি হবে, হ্যাঁ কি বলছে প্রশ্ন, কি বলছে তড়িৎ ক্ষমতা একই হবে কিনা। তো এখানে কি তড়িৎ ক্ষমতা একই হয়েছে, তড়িৎ ক্ষমতা এটার হয়েছে দেখো 240 ওয়াট এবং এটা হচ্ছে 222 সামথিং ওয়াট, তার মানে এখানে যার হচ্ছে রোধ 15 থাকবে তার ক্ষমতা বেশি থাকবে, আর যার রোধ হচ্ছে 20 তার ক্ষমতা কিন্তু কম থাকবে, ঠিক আছে। তো এটাই আমাদের এখানে 6 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল, এখানে এটাই বলছিল আমাদের প্রশ্ন। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন। তো এখানে 7 ক হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃতি করো। তো পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি আমরা জানি A = T স্কয়ার, এটা বিবৃতি করে দিতে হবে। তারপর খ নম্বর গাড়ি ব্রেক করার পর একটু সামনে গিয়ে থেমে কেন, সাথে সাথে থেমে যায় না, কারণ গতি জড়তার কারণে। গ নম্বর উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি বের করতে হবে। দেখো 55 কেজি ভরে একজন শিক্ষার্থী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করার সময় তার কত সময় লাগলো, তার সময় লাগলো হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময় লাগছে। এখন গতিশক্তি নির্ণয় করতে বলছে। এখন শেষ বেগ কত হবে, শেষ বেগটা আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। তো শেষ বেগ সমান আমরা বের করি, দেখো এখানে আমরা লিখি, এখানে আদি বেগ কত, দেখো স্থির অবস্থান থেকে, তার মানে আদি বেগ কিন্তু 0। সুষম ত্বরণের মান কিন্তু এখানে দেওয়া নাই, তাই না, ত্বরণের মান দেওয়া নাই। এখন শেষ বেগ বের করতে হবে, ভি সমান কত এটা আমাদের বের করতে হবে, কিন্তু আমাদের এখানে সরণ দেওয়া আছে, দেখো সরণ দেওয়া আছে কত 200 মিটার এবং টি দেওয়া আছে, টি কত 20 সেকেন্ড। এখন আমাদের এখান থেকে যেটা বের করতে হবে, দেখো শেষ বেগটা বের করে নিতে হবে, ঠিক আছে। শেষ বেগ কত হবে, এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে S সমান, যেহেতু ত্বরণে চলছে, সমত্বরণে U/V * T, মানে U+V/2 * T, এখান থেকে আমরা v এর মান বের করতে পারি। দেখো এখানে u এর মান তো 0, তার জন্য u আগে থেকে বাদ দিতে পারি। v সমান কত হয় 2s/t হয়, 2s/t। এখন 2 * s এর মান কত, দেখো s এর মান হচ্ছে 200, হ্যাঁ, আর t এর মান কত, t এর মান দেওয়া হচ্ছে 20। এখন এখান থেকে হিসাব করলে v এর মান কত আসে। ওকে, তো এখান থেকে তোমরা দেখবা যে v এর মান এখান থেকে কত আসে, v এর মান 20 আসবে, 20 ms ইনভার্স 1। তো এখানে 20 আসছে। এখন আমাদের গতিশক্তি বের করতে বলছে, গতিশক্তি 12 mv², তাই না।
তো এখান থেকে আমরা হাফ এম ভি স্কোয়ারের যে সূত্র দিয়ে এখন গতিশক্তি বের করে ফেলতে পারি। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ ইন্টু এম, এম এর মান হচ্ছে 55 এবং ভির মান হচ্ছে 20, তাকে স্কোয়ার করব। ঠিক আছে, স্কোয়ার করে দেখবো যে এটার মান কত আসে। এটার মান আসবে, এটা গতিশক্তিকে কি দ্বারা আমরা প্রকাশ যদি করি তাহলে এই সমান এত, এখানে দেখো 1100 হয়, সম্ভবত 1100 আসবে, 1100 জুল। ঠিক আছে, গতিশক্তি 1100 জুল। তাহলে দেখো এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। গ সমান ইউ, ইউ দেওয়া আছে, ভির মান বের করতে হবে, এস দেওয়া আছে, টি দেওয়া আছে। এখানে এই সূত্র থেকে আমরা যেহেতু ইউ এর মান 0, ভির সমান লেখা যায় 2s বাই টি। এখন 2 মান, এস এর মান বসালাম 200, এখান থেকে আমরা মান আসলো কত 20, হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে ইক এর মান পেলাম, এটা আমাদের শেষ গতিশক্তি পেলাম আর কি। ঠিক আছে, এরপরে প্রশ্ন করছে যে শিক্ষার্থী ঘ নম্বর, দেখো শিক্ষার্থীর ঘ নম্বর, শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে। মানে যখন সে অতিক্রম করছে, ঠিক আছে, যখন 1/4 সময় মানে কি 1/4 মানে কি যত সময় গেছে তার 4 ভাগের 1 ভাগ, মোট গেছে কত বলতো 20। তাহলে 1/4 যদি হয় তাহলে কত সেকেন্ড হবে? মোট সময় দেখো 20, তাকে 4 দিয়ে যদি ভাগ করি তার মানে 5 সেকেন্ড। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। দেখো এখানে 1/4 মানে কত 20/4, তার মানে 5 সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ড আর কি। তো প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব, তার আগে আমাদের ত্বরণটা বের করে নিতে হবে। ঠিক আছে, ত্বরণ সমান কত, এ সমান কত বলতো v/t, v মাইনাস মানে v মাইনাস u বাই টি। এখন দেখো ভির মান আমরা গ হতে পেয়েছি, ভির মান হচ্ছে 20, এই মান তো আদিবেগ 0, আর টির মান কত, টির মান হচ্ছে 20, তার মানে এটা ভাগ করলে কত হয় 2 ইনভার্স 1, মানে 1 ms ইনভার্স 2। এখান থেকে কিন্তু এটা কিন্তু গ হতে পায়, গ হতে, ওকে, গ হতে পায়। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে প্রথম 5 সেকেন্ডে 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 সমান কত হবে, দেখো u t, t1 t1 প্লাস হাফ a1, a তো সেম থাকবে, a1 t1 স্কয়ার। এখন দেখো এখানে u এর মান তো 0 প্লাস হাফ, এর মান হচ্ছে 1 এবং t এর মান কত 5, 5 কে যদি আমরা স্কয়ার করি, এখন 5 5 25, দেখো এখান থেকে 5 5 25, 25 এর অর্ধেক আছে 12.5 মিটার। তো এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখন শেষের সময় আর কি, মানে যখন শেষ 5 সেকেন্ডে, হ্যাঁ শেষ 5 সেকেন্ড এ, তো শেষ 5 সেকেন্ডের ক্ষেত্রে বেগ থাকবে কত, তখন বেগ কত হবে, v সমান u প্লাস at। এখন দেখো u তো 0, এর মান তো 1 এবং t এর মান কত, দেখো শেষ 5 সেকেন্ড, শেষ 5 সেকেন্ড শুরু হয় কখন, দেখো এখান থেকে একটু 10, এখান থেকে দেখো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপরে 15 সেকেন্ড, এরপরে 20 সেকেন্ড, তারা শেষ এখান থেকে, তার মানে এখান থেকে শেষ সময় শুরু হবে, শেষ বেগ, তার মানে এখান থেকে একটু দূরত্ব সময় কত হবে 15, তার মানে দেখো এখানে 15 ms ইনভার্স 1, এটা হচ্ছে শেষ সময়। মানে যখন 15তম সেকেন্ডে যাবে তখন তার বেগ থাকবে এইটা, এই বেগটা তখন তার থাকবে, ওকে। তো এখানে এই ক্ষেত্রে যে s সমান হবে s2 সমান হবে u2, এখানে আসলে আদিবেগ কত থাকবে, এই যে v, ভিটা হচ্ছে এখানে আদিবেগ থাকবে, মানে শেষ 5 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ থাকবে যে এই 15, তার মানে আমরা লিখতে পারি v t2 প্লাস হাফ a t2 স্কয়ার, ওকে। তো এখানে দেখো এটা 15 গুণ হচ্ছে t মানে 5 সেকেন্ড, আর যোগ এখান থেকে হাফ গুণ এর মান হচ্ছে 1 এবং t এর মান 5 5 5 25 করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে দেখবা হিসাব করে এই মানটা কত আসে, মানটা আসবে 87.5 এরকম কিছু একটা আসবে, ওকে। তার মানে এখন আমরা বলছি যে অনুপাত কত হবে, মানে দুইটার অনুপাত s2, আমরা s2 দিলাম, s2 তো যেহেতু বড়, s2 s1 সমান কত হবে 80, তো মানে 0.5 ভাগ আছে কত, ভাগ হচ্ছে 12.5। এখান থেকে কত আসে, দেখো এখান থেকে আনুমানিক 7 পয়েন্ট কত কিছু আসে আর কি, 87.5 ভাগ হচ্ছে 12.5, ঠিক আছে। 87.5 ভাগ আছে 12.5, এটাকে ভাগ করলে হয় 7, এক্স্যাক্টলি 7 আসবে, 7:1, ওকে। তো অনুপাত আমাদের বের করতে বলেছে, অনুপাত কিন্তু আমাদের শেষ। এটা ছিল আমাদের এই যে প্রশ্নটা, মানে 7 নম্বর প্রশ্নের ঘ নম্বর প্রশ্নের आंसर।
এরপর দেখো এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বিশাল একটা উদ্দীপক, এখান থেকে পি ও আর বস্তুটাকে পৃথকভাবে পানিতে সম্পূর্ণ ডুবিয়ে এদের ওজন সমান পাওয়া গেল। মানে পি বস্তুটাকে পানিতে ওজন এবং এটাকে করলে সমান ওজন পাওয়া গেল। প্রথম প্রশ্ন করছে যে অসাম্য বল কাকে বলা হয়। দেখো দুই পাশে যদি বল সমান না হয় তখন সেটাকে অসাম্য বল বলা হয়। বাতাসে জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যায় কেন? এই একই প্রশ্ন আর একটু আগে পড়লাম একটা। দেখো এটা ঘ নাম্বার, কিউ এর নিচে আর বস্তুটিকে ঝুলিয়ে বরাবর রাবারের বিকৃতি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, কিউ এর নিচে আর বস্তুটিকে ঝুলিয়ে, কিউ এর নিচে এই যে কিউ বস্তুটা এবং এই বস্তুটাকে আর বস্তুটাকে এখানে ঝুলিয়ে, দেখছো আন্টার মতো আছে, এখানে ঝুলিয়ে রাবারের বিকৃতি কত হয়, বিকৃতি মানে দৈর্ঘ্য কতটুকু লম্বা হয় সেটা বের করতে হবে। আচ্ছা, তো এই সমস্ত বিষয়টা জানি। এটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, ইয়াংস মডুলাস, এটার ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই বস্তুর ভর দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই বস্তুর ওজন বের করতে পারবো। ওজনটা যা হবে সেটাই হবে এই বস্তুর উপর প্রযুক্ত বল। তো এখন আমরা এইটা কি হবে এটা দেখি আনসার। তো দেখো যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। এম এর মান দেওয়া আছে ওই বস্তুটার আর কি, যে বস্তুটাকে ঝুলাতে হবে 250 গ্রাম, কেজিতে কনভার্ট করলাম 1000 দিয়ে ভাগ করে দিয়ে। ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো কি বস্তুটার 2 সেন্টিমিটার স্কয়ার, এটাকে এখান থেকে এটাকে মিটার স্কয়ার কনভার্ট করলাম। আর এখানে দেখো অ এর মান দেওয়া আছে, ইয়াং মডুলাস এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে একক। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে পীড়ন বের করতে হবে। পীড়ন সমান কত? পীড়ন সমান একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা আর কি। তো এইখানে ক্ষেত্রফল কত হবে, মানে বল কত হবে, বল এম এফ সমান আবার mg বাই a। এখন দেখো m এর মান হচ্ছে এটা 0.45 এবং g এর মান 9.8। দেখো g এর মান কত? 9.8 ms ইনভার্স 2। আর এর ক্ষেত্রফল এর মান দেওয়া আছে এটা, এখানে বসিয়ে আমাদের হিসাব করবা যে মানগুলো কত আসে। ঠিক আছে, দেখবা যে 2250 আর কি, 22050 এত নিউটন পার মিটার স্কয়ার, একক আর কি। ওকে, তো এখন আমরা একটা সূত্র জানি, বলো তো কি সূত্র? অ সমান পীড়ন বাই বিকৃতি, তো এখান থেকে আমাদের বিকৃতির মান বের করতে হবে। তো বিকৃতি সমান কত হয়? পীড়ন ভাগ হচ্ছে অয়। ওকে, তো পীড়নের মান কত? দেখো পীড়নের মান আমরা কেবলমাত্র বার করলাম যেটা, ঠিক আছে, কত? 22050 আর অ এর মান 10 টু দি পাওয়ার কত? 4। এখান থেকে হিসাব করে দেখবা এই যে মানটা কত আসে। ওকে, এখন দেখো এটার মান কত আসে, সম্ভবত 2.205 এরকম কিছু একটা আসবে। তো এটাই হবে आंसर। তো বিকৃতির কোনো একক নাই কিন্তু, ঠিক আছে, একই জাতীয় দুটি রাশির অনুপাত, এজন্য এর কোনো বিকৃতির কোনো অনুপাত নেই, মানে একক নাই। আশা করছি এটাতে কারো কোনো সমস্যা নাই। কিভাবে বের করলাম সবাই বুঝতে পেরেছে। এখন ঘ নম্বর প্রশ্নে বলছে যে পি বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে 5 সেকেন্ড সময়ে 49 মিটার যেতে পারবে কিনা। পি বস্তুটা হচ্ছে এই যেটা, এই বস্তুটাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তার দেখো এখানে বস্তুটার ভর দেওয়া আছে 300 গ্রাম, এখানে ঘনত্ব দেওয়া আছে। এখন বলছেন যে 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে কিনা। তো এই প্রশ্নটা তো বেশি ভালো প্রশ্ন না, ফালতু একটা প্রশ্ন। এখানে দেখো এখানে বলছে যে এটা যেগুলো দেওয়া আছে আর কি, এটার ভর দেওয়া আছে 300 গ্রাম এবং এটার ঘনত্ব দেওয়া আছে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখান থেকে বস্তুটার আয়তন বের করা যায়। ঠিক আছে, আয়তন বের করি, তাহলে এখান থেকে দেখো আয়তন কত হয়, আয়তন। ওকে, তো এখানে যে বিষয় দেওয়া আছে, ওকে, তো দেখো এখানে যেগুলো দেওয়া আছে, ভর দেওয়া আছে এত এবং ঘনত্ব দেওয়া আছে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটারে কেজি পার মিটার কিউবে কনভার্ট করলাম। তো দেখো কেজি থেকে প্রথমে গ্রাম থেকে কেজিতে নিয়ে যে 10 টু দি পাওয়ার -3 দিলাম, আর নিচে আছে সেন্টিমিটার কিউব, মানে এখান থেকে 10 টু দি পাওয়ার -3 দিয়ে 6 দিয়ে মিটার কিউবে কনভার্ট করলাম। এখান থেকে ভি বের করলাম, সরি এটা বেগ না, এটা হচ্ছে আয়তন সমান m বাই রো। ঠিক আছে, রো সমান কত? এখানে দেখো m এর মান বসালাম, রো এর মান বসালাম, এখান থেকে আমাদের ঘনত্ব পেলাম কত? 1.5 10 টু দি পাওয়ার -4 হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব হচ্ছে আয়তন আর কি। দেখো যেমন প্রশ্ন তেমন উত্তর। দেখো এখান থেকে এই যে বস্তুটা ওজন,
ওজন থেকে যদি আমরা প্লবতা বিয়োগ করি, প্লবতা, ঠিক আছে, তো প্লবতা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা যেটা পাবো, এটা যে কার্যকর একটা বল পাবো আর কি, ঠিক আছে, সেই বলটা হচ্ছে F সমান ma আর কি। ওকে, তো এখান থেকে m এর মান 0.3 এবং g এর মান হচ্ছে 9.8, আর প্লবতার সূত্র হচ্ছে v rho g, ঠিক আছে, v rho g হচ্ছে ma। তো এখান থেকে আমরা এর মান বের করব, a সমান কত হয় দেখো, এর মান হচ্ছে 0.3 গুণ 9.8 মাইনাস v এর মান যেটা ছিল 1.5 10 টু দি পাওয়ার -3, এটা ছিল আমাদের v এর মান, তাই না? তো এখানে 10 টু দি পাওয়ার -3 এটা কি, এখানে 3 না 4 আর কি, আর g এর মান হচ্ছে 9.8 এবং ভাগ করতে হবে এই যে m টা কিন্তু নিচে চলে আসে 0.3, ঠিক আছে, এখান থেকে ভাগ করে দেখবো যে এর রোধ আসে কত, ত্বরণ কত আসে 4.9 ms ইনভার্স 2। এখন এখান থেকে আমরা s বের করব যে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, s সমান ut প্লাস হাফ a t স্কয়ার, স্থির অবস্থান থেকে, তো এটা 0 বসিয়ে দিলাম এবং হাফ, হ্যাঁ এখানে দেখো হাফ a এর মান 4.9 এবং t এর মান হচ্ছে কত, সময় দিয়ে দিছিল এখানে 5 সেকেন্ড, ঠিক আছে, তো এটাকে স্কয়ার করব, স্কয়ার করলে দেখবে যে 61.5 মিটার আসবে। তো বলছে কতটুকু যেতে পারবে কিনা, এখানে প্রশ্ন করা হয়েছিল, দেখো যে 49 মিটার যেতে পারবে কিনা, এখন দেখো আমরা এখান থেকে উত্তর পেলাম 61.25 মিটার যেতে পারবে। তো এইভাবে এই ম্যাথটা করতে হবে, ঠিক আছে, যে এরকম করে প্রথমে আমরা কি করলাম, ঘনত্ব থেকে আয়তন বের করে নিলাম, সেখান থেকে প্লবতার সূত্র থেকে এই ত্বরণ বের করে নিলাম, তারপরে এইভাবে করে দিলাম, ঠিক আছে। দেখো এই যে এইটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন তোমাদের সৃজনশীল, মোটামুটি সবগুলো ঠিক ছিল, এই প্রশ্নটা একটু অন্যরকম। যাই হোক, তো এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এসএসসি 2023 সালের পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান। তো এখান থেকে তোমাদের কাছে কেমন লাগলো এবং কে কত মার্ক পেতে পারো, যেগুলো তো বললাম আর কি, মার্ক কিন্তু অনেকগুলোই কম বেশি মানে ভুলভাল আছে, এখান থেকে অ্যান্সার ঠিকঠাক করে দিলে অনেকেই মার্ক পাবা, অনেকে 50-এ 50 পাবা, ঠিক আছে, সমস্যা নাই, অনেক মার্কই পাবা। আর তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর যদি আমার ভুল হয় তো অবশ্যই বলো যে এটা আপনার ভুল হয়েছে, ক্যালকুলেশন অথবা এই সূত্রে ভুল হয়েছে। আর সকলের সাথে তোমার বন্ধুদের সাথে আমার ক্লাসটি শেয়ার করো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সকলের জন্য দোয়া রইল, সকলের জন্য এই ক্লাস পেয়ে যাও ইনশাআল্লাহ।